ভাই। বুঝছেন? রাইটিং ট্যাক্স ওয়ান থেকে দিচ্ছে, কারণ একাডেমিক রাইটিং, রাইটিং ফরম্যাট, ঠিক আছে? এটা আবার শোনা যাচ্ছে? আসসালাম। শোনা যাচ্ছে নাকি? শুনতে পাচ্ছি। আবার বাদ করে দেবে না। আসসালাম। আসসালাম। যেমন তো কোম্পানি বেরাম হতো, কোম্পানি বেরাম দূর করার জন্য ওষুধ দিতে হয় এরকম। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে কোম্পানি বেরাম হয়, তো ওটার জন্য একটু ওষুধ আছে, হ্যাঁ? ওষুধটা মহা একটু ভালো করে দিতে হবে। রিপ্লেস দিয়ে নতুন ভাবে চালু করতে হয়। কোম্পানি বেরাম বেশি তো, একটু মোটাই বেশি। আবার নয়। শোনা যাচ্ছে? আসসালাম। এই অবস্থা হইলো। কি ধরনের সমস্যা রে ভাই? মাঝখানে তেল, সেটা বাদ দিই, পরেরটা দিই। এটা স্ট্রাকচার দিই। চেষ্টা করতে হবে আবার নাটকের মতো। তো তো থাকেন, হ্যাঁ, এটা একটু হচ্ছে, বুঝছেন? মানে ভাই, হ্যালো? এই মানে ভাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রে। একটু মোটাচ্ছে যে ওকে একটু ঠিক করতেছে আর কি। ঠিক, ট্যাক্স ওয়ান স্ট্রাকচার দিলাম।
হচ্ছে কেন? দাদু ভাই, হ্যালো। শুরু হয়েছে শুরু হয়েছে শুরু হয়েছে। আসসালামু এই যে আমার স্টোরি দেখো। আলাইকুম। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা আইএলটিএস রাইটিং এর কানাডা। ফরম্যাট নিয়ে আলোচনা করব। খুবই দ্রুত একটা শর্ট ক্লাসের মাধ্যমে স্টোরি হচ্ছে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব যে আইএলটিএস রাইটিং এর ওভারঅল ফরম্যাটটা কিরকম হয়। আপনারা কিন্তু আপনাদের স্ক্রিনে অলরেডি বেসিক একটা ধারণা পেয়ে যাচ্ছেন। একদম প্রথমে 60 মিনিট টোটাল 1 আওয়ার বা 1 ঘন্টা আমাদেরকে সময় দেওয়া হয়, যে 1 ঘন্টার মধ্যে আমাদেরকে দুটো টাস্ক কি ঘুমে যাবেন নাকি? হ্যাঁ, কি কেউ ডাকতেছে বার্তা খেতে ঘুমে যেতে? না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটু কি সমস্যা দেখে ভালো শেষ করে। করতে হয়। হ্যাঁ দুটো শেষ। টাস্ক কি ধরনের হয় সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এই 60 মিনিটের যে এক্সামটা আপনারা রাইটিং সেকশনে দিবেন সেটাতে টোটাল 9 মার্ক বা 9 ব্যান্ড স্কোরের উপর আপনাকে স্কোর করা হয়। সো এইখানে আউট অফ 9 একটা ব্যান্ড স্কোর আপনি পাবেন। হয়তোবা 8 পাবেন, খুবই ভালো লিখলে 8.5 পাবেন, 9 আউট অফ 9ও অনেকে পায়। তো এই যে স্কোরিংটা হয়ে থাকে, এই স্কোরিংটা আউট অফ 9 ব্যান্ড স্কোর আপনি একটা স্কোর পান। আচ্ছা, এরপরে আমরা যদি দুটো টাস্ক সম্পর্কে একটু শিখে নেওয়ার চেষ্টা করি, তাহলে প্রথমেই দেখবেন টাস্ক 1, যেটা সাধারণত একটা গ্রাফ একটা ডায়াগ্রাম অথবা একটা ম্যাপ ইত্যাদি এই ধরনের কোন একটা ছবি আপনাকে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে যে আপনি ওই ছবিটা থেকে কি কি দেখছেন, কি বুঝতে পারছেন, সেটা আপনাকে লিখিত রূপে বর্ণনা করতে হবে। এটা লেখার কিন্তু খুব ভালো একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে আমরা মূলত একটা ধারণা নিতে চাচ্ছি। টাস্ক 1-এ গ্রাফ, ডায়াগ্রাম, ম্যাপ দেখে তো আপনি বর্ণনা দিলেন। আপনি কতক্ষণ সময় টাস্ক 1-এ ব্যয় করবেন? আপনি পুরো 60 মিনিটের মধ্যে 20 মিনিট সময় দিবেন টাস্ক 1-এ এবং 40 মিনিট সময় দিবেন টাস্ক 2-তে। সো আমরা যেই টাস্ক 1টা করব, আমরা চেষ্টা করব 20 থেকে 25 মিনিট হাই, থেমে থেমে আসতে হবে, ঠিক আছে? এর শোনা থেকে যাচ্ছে বেশি তো না? যাওয়া একদমই ঠিক হবে না, কারণ টাস্ক হ্যাঁ শুনতেছি। থেমে থেমে আসতে হবে, বাফারিং করতে হবে।
1 এর থেকে কিন্তু টাস্ক 2 তে মার্ক বেশি থাকে। সো আপনাকে টাস্ক 2 তে অবশ্যই বেশি সময় দিতে হবে, বেশি এফর্ট দিতে হবে। সো আমরা প্রথম টাস্কটাতে টাস্ক 1 এ 20 মিনিট সময় দিয়ে টাস্ক 1টা শেষ করব। সাধারণত বেল ভাই জি, বেশি ভালো বাঁচতেছে, মাথাটা খারাপ করে দিতেছে। মাথা খারাপ হয়েছে এটা। নেট বুঝতে না তো এটা ওয়ার্ড নেট। লিমিট 150 থেকে 180 ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে। আমাদেরকে কিন্তু অনেক সময় ওয়ার্ড লিমিটটা যেটা হয় আমরা দাঁড়ান একটা সেটিং ঠিক করে দিতে হবে। এটা করতে হবে করে দিয়ে দিই। পারফরমেন্স করতে পারবো সেটা। এটা দিয়ে কমে গেল। স্পিড কিছু ব্যাপার। স্পিড তো আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলস রাইটিং এর ফরম্যাট নিয়ে আলোচনা করব। খুবই দ্রুত একটা শর্ট ক্লাসের মাধ্যমে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব যে আইএলস রাইটিং এর ওভারঅল ফরম্যাটটা কিরকম হয়। আপনারা কিন্তু আপনাদের স্ক্রিনে অলরেডি বেসিক একটা ধারণা পেয়ে যাচ্ছেন। একদম প্রথমে 60 মিনিট টোটাল 1 আওয়ার বা 1 ঘন্টা আমাদেরকে সময় দেওয়া হয়, যে 1 ঘন্টার মধ্যে আমাদেরকে দুটো টাস্ক শেষ করতে হয়। দুটো টাস্ক কি ধরনের হয় সেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি। এই 60 মিনিটের যে এক্সামটা আপনারা রাইটিং সেকশনের দিবেন সেটাতে টোটাল 9 মার্ক বা 9 ব্যান্ড স্কোরের উপর আপনাকে স্কোর করা হয়। সো এইখানে আউট অফ 9 একটা ব্যান্ড স্কোর আপনি পাবেন। আসসালামু আলাইকুম। পাবেন খুবই ভালো লিখলে 8.5 পাবেন, 9 আউট অফ 9 ও অনেকে পায়। সো এই যে স্কোরিংটা হয়ে থাকে হ্যাঁ, এই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ক্লাস দেখেন কতক্ষণে? আপনাকে আইডিটা দিতে পারি নাই আউট অফ কারণ 9 আপুকে ব্যান্ড স্কোর কয়েকবার আপনি কল একটা দিছিলাম, ওনাকে স্কোর পাই পান। নাই ওই জন্য। আচ্ছা, এরপরে আমরা যদি উনি দুটো এখন টাস্ক অনলাইনে আসছে, সম্পর্কে একটু পরবর্তীতে শিখে নেওয়ার বলতেছে। চেষ্টা করি, তাহলে আমি প্রথমেই দেখি কিছুক্ষণের মধ্যে আপনাকে দিয়ে দিচ্ছি স্যার। টাস্ক 1, যেটা ঠিক আছে। সাধারণত একটা গ্রাফ, একটা ডায়াগ্রাম অথবা একটা ম্যাপ ইত্যাদি এই ধরনের কোন একটা ছবি আপনাকে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে যে আপনি ওই ছবিটা থেকে কি কি দেখছেন, কি বুঝতে পারছেন সেটা আপনাকে লিখিত রূপে বর্ণনা করতে হবে। এটা লেখার কিন্তু খুব ভালো একটা স্ট্রাকচার আছে। যদি স্ট্রাকচার নিয়ে আমরা কিছু লিখে পরবর্তী রাখেন। ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে আমরা মূলত একটা ধারণা নিতে চাচ্ছি। টাস্ক 1 এ গ্রাফ, ডায়াগ্রাম, ম্যাপ দেখে তো আপনি বর্ণনা দিলেন। আপনি কতক্ষণ সময় টাস্ক 1 এ ব্যয় করবেন? আপনি পুরো 60 মিনিটের মধ্যে 20 মিনিট সময় দিবেন টাস্ক 1 এ এবং 40 মিনিট সময় দিবেন টাস্ক 2 তে। সো আমরা যে টাস্ক 1টা করব, আমরা চেষ্টা করব 20 থেকে 25 মিনিট হাই
Yes, এর থেকে বেশি যাওয়া একদমই ঠিক হবে না, কারণ টাস্ক 1 এর থেকে কিন্তু টাস্ক 2 তে মার্ক বেশি থাকে। সো আপনাকে টাস্ক 2 তে অবশ্যই বেশি সময় দিতে হবে, বেশি এফর্ট দিতে হবে। তো আমরা প্রথম টাস্কটাতে টাস্ক 1 এ 20 মিনিট সময় দিয়ে টাস্ক 1টা শেষ করব। সাধারণত ওয়ার্ড লিমিট 150 থেকে 180 ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে। আমাদেরকে কিন্তু অনেক সময় ওয়ার্ড লিমিটটা যেটা হয় আমরা কোয়েশ্চেন পড়ার সময় মিস করে যাই, আমাদেরকে কিন্তু বলা হয় যে রাইট এট লিস্ট 150 ওয়ার্ড। এট লিস্ট 150 ওয়ার্ডস বলতে তারা মিন করছে আমাদেরকে অন্তত 150 ওয়ার্ডস লিখতেই হবে। সো আপনাকে এরকম লিমিট দেয়া থাকলে আপনি এর থেকে কম অবশ্যই লিখবেন না, এর থেকে বেশি হলে 180 পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু এর বেশি লেখাটা ঠিক হবে না। কারণ আমি আবারও আপনাদেরকে বলে দেই, টাস্ক 1 এর থেকে কিন্তু টাস্ক 2 তে মার্ক আরো অনেক বেশি থাকে। সো টাস্ক 1 এ বেশি সময় নিয়ে বেশি লিখে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনারই সমস্যা হবে। টাস্ক 1 আমরা পেন দিয়ে লিখবো নাকি পেন্সিল দিয়ে লিখবো, আমরা আগের একটা ক্লাসে অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি। রাইটিং সেগমেন্টে আমরা জানাত পেন ভাই দিয়েও কেমন আছেন? লিখতে পারবো অথবা এইচবি পেন্সিল দিয়েও লিখতে পারবো। এর আগে আমরা রিডিং এবং লিসনিং এর কথা যখন শিখেছিলাম একদম শুরুর দিকের একটা ক্লাসে, তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে রিডিং এবং লিসনিং এ শুধুমাত্র এইচবি পেন্সিল ইউজ করা যায়, পেন ইউজ করা যায় না। কিন্তু রাইটিং এক্সামে আমরা পেনও ইউজ করতে পারবো, পেন্সিল চাইলেও ইউজ করতে পারবো, দুটা মিলে আবার ইউজ করতে যেন না, যে কোনো একটা ইউজ করবেন। টাস্ক 2 যেটা আছে সেটা একটা এসে টাইপ প্রশ্ন হয়ে থাকে, অনেক ধরনের টপিকের উপর এসে এসে থাকে। মাঝে মধ্যে ডিসক্রিপটিভ হয়, মাঝে মধ্যে আর্গুমেন্টেটিভ হয়, কজ এন্ড এফেক্ট এসে হতে পারে, অনেক ধরনের এসে কিন্তু আসতে পারে। সো আপনারা কোন কোন ধরনের টপিকের এসে ফেস করতে পারবেন টাস্ক 2 তে, এটা নিয়েও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে করব। এসে টাইপ প্রশ্ন হয়ে থাকে যেখানে আপনাদেরকে এক্সামিনাররাই আমাদেরকে বলে যে 40 মিনিট সময় অন্তত আমরা এই সেকশনটাতে দিব, কারণ এটাতে মার্ক বেশি থাকে, ওয়ার্ড লিমিটও বেশি থাকে, এটাতে আমাদের ওয়েটটাও বেশি থাকে। সো আমরা 40 মিনিটস টাইম দিব টাস্ক 2 তে। 250 টু 300 ওয়ার্ডস ওয়ার্ড লিমিট দেয়া থাকে। আমাদেরকে সাধারণত কোয়েশ্চেনই বলা হয়ে থাকে রাইট এট লিস্ট 250 ওয়ার্ডস, এর মানে হলো অন্তত পক্ষে আমাদেরকে 250 শব্দ লিখতেই হবে, এর কম লিখলে কিন্তু আমাদের মার্ক কাটা যাবে। সো অন্তত যেই ওয়ার্ড লিমিটটা তারা বলে রেখেছে অন্তত সেই ওয়ার্ড লিমিট আপনাকে লিখতেই হবে। এর বাড়তি যদি আপনি লিখতে চান 300 শব্দ পর্যন্ত আপনি বাড়িয়ে লিখতে পারেন। আবারও এর বেশি অধিক লিখতে গেলে কিন্তু আপনারই সমস্যা, কারণ লেখার কোয়ালিটি কিন্তু তখন আর অত ভালো আপনি এনশিওর হয়তো বা করতে পারবেন না, সময় বেশি লেগে যাবে, রিভিশন দিতে পারবেন না, অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে থাকলেই বেস্ট। এই সেকশনটাও পেন অথবা এইচবি পেন্সিল যে কোনো একটা দিয়েই অ্যাটেম্প্ট করা যাবে, কিন্তু দুটো মিলিয়ে করবেন না, যে কোনো একটা ইউজ করে করবেন। আপনারা এখানে
বেস্ট। এই সেকশনটাও পেন অথবা এইচবি পেন্সিল যে কোনো একটা দিয়েই অ্যাটেম্প্ট করা যাবে, কিন্তু দুটো মিলিয়ে করবেন না, যে কোনো একটা ইউজ করে করবেন। আপনার এখানে স্ক্রিনে একটা স্যাম্পল দেখতে গেলে কিন্তু আপনারই সমস্যা, কারণ লেখার কোয়ালিটি কিন্তু তখন আর অত ভালো আপনি এনশিওর হয়তো বা করতে পারবেন না, সময় বেশি লেগে যাবে, রিভিশন দিতে পারবেন না, অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে থাকলেই বেস্ট। এই সেকশনটাও পেন অথবা এইচবি পেন্সিল যে কোনো একটা দিয়েই অ্যাটেম্প্ট করা যাবে, কিন্তু দুটো মিলিয়ে করবেন না, যে কোনো একটা ইউজ করে করবেন। আপনারা এখানে স্ক্রিনে একটা স্যাম্পল অ্যান্সার শিট দেখতে পাচ্ছেন, যেটা পেপার বেসড আইএলটিএস এর টাস্ক 1 এর স্যাম্পল। সো এইখানে যদি আমরা যাই, আমরা ঠিক এই জায়গাটাতে আমাদের ক্যান্ডিডেট নেমটা সুন্দর করে ব্লক লেটারে ফিল করে দিব, ঠিক এইভাবে। আমরা এখানে খেয়াল করে দেখবেন মুনজেরিন শাহিদ, আমি এগুলো অনেক ইয়ে করে পচা দেন হাতের না, লেখায় লিখছি, skip করে আপনারা হ্যাঁ তো পচা হাতের লেখায় অবশ্যই মনি ভাই লিখবেন না, ক্লিয়ার করে এগুলো দিবেন। স্কিপ করে কিন্তু দেন, এগুলো তো ব্লক আমরা লেটারে জানি। লিখবেন, কারণ ব্লক লেটারে লিখলে স্কিপ করে আপনাদের দিতাম। হাতের লেখাটা একদম হ্যাঁ, এবার আমাদেরকে প্র্যাকটিক্যালে তো ক্লাসে দেখায় নাই, তারপরেও একবার দেখে ফেলবেন। আচ্ছা দেন। আচ্ছা চলো। স্পষ্টভাবে বোঝা যাবে এবং এক্সামিনারদের পড়তে অসুবিধা হবে না। সেন্টার নাম্বার আপনাকে কিন্তু আগে থেকেই কমিউনিকেট করে দেওয়া হবে যে আপনার সেন্টার নাম্বারটা কি। মূলত আপনি যেই সেন্টারে পরীক্ষা দিচ্ছেন সেই সেন্টারের জন্য একটা অ্যাসাইন্ড নাম্বার দেয়া হয়ে থাকে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ধরে নেই আমরা যদি এটা 1 2 3 4 5 দিয়ে থাকে, আমরা ঠিক এভাবে 1 2 3 4 5 দিয়ে দিব। ক্যান্ডিডেট নাম্বারও কিন্তু আপনাকে আগে থেকেই দেয়া হয়ে থাকে, ক্যান্ডিডেট নাম্বারটাও সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। আমরা এখানে একটা ক্যান্ডিডেট নাম্বার দিয়ে দিলাম। টেস্ট ডেট মনে করেন আপনি 12ই ডিসেম্বর 2021 সালে পরীক্ষা দিয়েছেন, সেটাও দিয়ে দিবেন। আর ঠিক এই জায়গায় মডিউল আছে, মডিউল যদি একাডেমিক হয়ে থাকে তবে এটাকে একাডেমিক কালার করবেন, যদি জেনারেল ট্রেনিং হয়ে থাকে জেনারেল ট্রেনিংটাকে কালার করবেন। আর আপনাকে যেই স্পেসটা দেওয়া আছে সেই স্পেসের মধ্যেই লেখার চেষ্টা করবেন, এবং এই যেই গ্রে এরিয়াটা আছে এই এরিয়াটাতে কোনো কিছু লিখবেন না। সো যতটুকু স্পেস আপনাকে দেওয়া হয়েছে সেই স্পেসের মধ্যে লিখে শেষ করবেন। সাধারণত এত ছোট না, এরপরে আরেকটা পেজ থাকে, ওই পেজেও লেখার জায়গা থাকে। সো সেই জায়গাটা নিয়ে আমরা লিখে ফেলার চেষ্টা করব। সো এই টাইপের কাগজগুলোতে খুবই ভালো হয় আপনারা যদি কয়েকবার একটু প্র্যাকটিস করে নেন, কারণ আপনারা যতবার প্র্যাকটিস করবেন আপনাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে এই পেজগুলোতে কতটুকু লিখলে আপনাদের 150 থেকে 180 শব্দের মধ্যে কভার হয়ে যায়। যত বেশি প্র্যাকটিস করবেন তত সেই ধারণাটা হবে। কেন এই ধারণাটা হলে আপনাদের জন্য ভালো সেটাও বলে দেই। মেইন এক্সামে আপনারা যখন পরীক্ষা দিবেন অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা তাড়াহুড়ার কারণে, একদম লাস্ট মিনিট প্রেসারের কারণে ওয়ার্ড কাউন্ট করতে ভুলে যাই, এবং বেশি এক্সেসিভলি ওয়ার্ড লিখে ফেললে কিন্তু আমাদের মার্ক কাটা যাবে, আবার কম শব্দ লিখলেও কিন্তু মার্ক কাটা যায়। সেটা নিয়ে আমাদের অনেক সাবধান হতে হয়। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের স্পিড, লেখার স্পিডটা তো বাড়বেই, বা তত আমাদের এটা নিয়েও ধারণা হবে যে এই জাতীয় পেজগুলোতে কতটুকু লিখলে আমরা ওই আনুমানিক ওয়ার্ড রেঞ্জের বা ওই 150 টু 180 ওয়ার্ড রেঞ্জের লিমিটের মধ্যে থাকি। সো বেশি করে প্র্যাকটিস করবেন। টাস্ক 2 এর যে আনসার শিটটা আছে সেটা একদম টাস্ক 1 এর মতোই, খুব একটা বেশি পার্থক্য নেই। আপনারা এখানেই খেয়াল করতে পারছেন যে ক্যান্ডিডেটের নাম লেখার জায়গা আছে, ভালো করে আপনাদের নামটা লিখে ফেলবেন, ক্যান্ডিডেট নাম্বার লেখার জায়গা আছে, সেন্টার নাম্বার, টেস্ট মডিউল সিলেক্ট করার জায়গা আছে, একাডেমিক হলে একাডেমিক বেছে নেবেন, জেনারেল ট্রেনিং হলে জেনারেল ট্রেনিং, এবং টেস্ট ডেট লেখার সুযোগ রয়েছে। তাছাড়া এইখানে খেয়াল করে দেখবেন শীট 1 অফ ড্যাশ, অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বা অতিরিক্ত শীট নিয়ে থাকি, এই কারণে আপনাদের শীট ট্র্যাক করার জন্য এই জায়গাটা দেয়া হয়ে থাকে। তো মনে করেন আপনি 3টা শীটে অ্যান্সার লিখেছেন, শীট 1 অফ 3, 4টা শীটে অ্যান্সার লিখলে শীট 1 অফ 4, 2 অফ 4, দ্বিতীয় শীট হলে 2 অফ 4। যদি আপনি টোটাল 4টা শীটে অ্যান্সার করে থাকেন, প্রথম পেজের জন্য 1, দ্বিতীয় পেজের জন্য 2, তৃতীয় পেজের জন্য 3, চতুর্থ পেজের জন্য 4, এবং লাস্টেরটা সবসময় 4 থাকবে, কারণ আপনি টোটাল 4টা পেজেই লিখেছেন। আবারও এই জায়গাটাতে বলে দেই, কোনো কিছু লিখবেন না, এটা এক্সামিনারদের জন্য রাখা হয়ে থাকে। কম্পিউটার বেসড এক্সামের যে আনসার শিটটা থাকে সেটা একটু ভিন্ন আমাদের পেপার বেসড আইএলটিএস এক্সামের থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদেরকে একাডেমিক রাইটিং পার্ট 1 এর একটা স্যাম্পল দেওয়া হয়েছে, যেখানে একটি ডায়াগ্রাম দেওয়া হয়েছে আমাদেরকে, বা একটি গ্রাফ দেওয়া হয়েছে, বার গ্রাফ দেওয়া হয়েছে। এই বার গ্রাফটাতে
কি বলা হচ্ছে সেটা বর্ণনা করতে বলা হয়েছে। তো এই জায়গাটাতে ভাই তাই বাজিবি কারণ দেওয়া হয়েছে যেখানে একটি ডায়াগ্রাম দেওয়া হয়েছে আমাদেরকে বা একটি গ্রাফ দেওয়া হয়েছে, বার গ্রাফ দেওয়া হয়েছে। এই বার গ্রাফটাতে কি বলা হচ্ছে সেটা বর্ণনা করতে বলা হয়েছে। তো এই জায়গাটাতে বাদিকে যাস মাঝে মাঝে কিলা বাদিকে তাই আসার দেওয়া হয়েছে যেখানে একটি ডায়াগ্রাম দেওয়া হয়েছে আমাদেরকে বা একটি গ্রাফ দেওয়া হয়েছে, আমি বার গ্রাফ দেওয়া হয়েছে। বাদলের এই দেখাই বার দেন। গ্রাফটাতে কি বলা হচ্ছে সেটা বর্ণনা করতে বলা হয়েছে। তো এই জায়গাটাতে দেওয়া হয়েছে যেখানে একটি ডায়াগ্রাম দেওয়া হয়েছে আমাদেরকে বা একটি গ্রাফ দেওয়া হয়েছে, বার গ্রাফ দেওয়া হয়েছে। এই বার গ্রাফটাতে কি বলা হচ্ছে সেটা বর্ণনা করতে বলা হয়েছে। তো এই জায়গাটাতে আপনি আপনার অ্যান্সারটা লিখবেন। আর এখানে দেখবেন অটোমেটিক আপনার ওয়ার্ড কাউন্টটাও চলে আসছে। তো আপনার কিন্তু এখানে ওয়ার্ড কাউন্টের ঝামেলাটা তেমন বেশি হবে না, কারণ আপনি অটোমেটিক ওয়ার্ড কাউন্টটা দেখতেই পারবেন। এই জায়গাটাতে অ্যান্সার লিখে আপনি আপনার কম্পিউটার বেসড আইএলটিএস রাইটিং পার্টটা শেষ করে ফেলবেন। এরই মধ্যে কিন্তু আমাদের আইএলটিএস রাইটিং এর যে ফরম্যাটটা ছিল এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। পরের ক্লাসগুলোতে আমরা বিস্তারিত একদম টাস্ক 1 এ যত ধরনের প্রশ্ন এসে থাকে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, টাস্ক 2 তে যত ধরনের প্রশ্ন এসে থাকে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। আপনাদের সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। স্ট্রাকচার দিছি ব্রো রনি ভাই হ্যাঁ ভাইয়া। আরেকটা ক্লিপস দিছি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস রাইটিং এর টাস্ক 1 এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু গত ক্লাসে ওভারঅল আইএলটিএস রাইটিং এর ফরম্যাট কি রকম হয় টাস্ক 1 টাস্ক 2 মিলিয়ে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে বিস্তারিত আলোচনা করব মূলত টাস্ক 1 এর ফরম্যাট নিয়ে বা স্ট্রাকচার নিয়ে। আপনাদের স্ক্রিনে আপনারা একদম প্রথমে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন লেখা আছে। একদম প্রথমে আপনাদের মনে রাখতে হবে এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু গত ক্লাসে ওভারঅল আইএলটিএস রাইটিং এর ফরম্যাট কি রকম হয় টাস্ক 1 টাস্ক 2 মিলিয়ে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে বিস্তারিত আলোচনা করব মূলত টাস্ক 1 এর ফরম্যাট নিয়ে বা স্ট্রাকচার নিয়ে। আপনাদের স্ক্রিনে আপনারা একদম প্রথমে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন লেখা আছে। একদম প্রথমে আপনাদের মনে রাখতে হবে পুরো যেই টাস্ক 1টা আছে সেটার স্ট্রাকচারটা যদি আমরা একটু দ্রুত দেখে নেই, একদম প্রথমে আমাদের যে ফার্স্ট প্যারাগ্রাফটা থাকে সেই প্যারাগ্রাফটা থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং ওভারভিউর প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা সাধারণত 2 থেকে 3 লাইন বা হাইয়েস্ট 4 লাইন থাকে, যেখানে আমরা ওভারঅল একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেই এবং একটি ওভারভিউ প্যারাগ্রাফ রাখি বা ওভারভিউ স্টেটমেন্ট রাখি। ওভারভিউ স্টেটমেন্ট দেখতে কিরকম হয়, ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দেখতে কিরকম হয় সেটা নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে ফেলবো একটু পরেই। ফার্স্ট প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ নিয়ে কথা বলার পরে দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা আমাদের প্রথম বডি প্যারাগ্রাফটা রাখি। বডি প্যারাগ্রাফের স্ট্রাকচারটা সাধারণত কিরকম হয় বলে দিব। একদম প্রথমে আপনাদের একটা টপিক সেন্টেন্স থাকবে। ওই টপিক সেন্টেন্সটা দিয়ে আপনি মূলত বুঝিয়ে দিবেন যে আপনি পুরো প্যারাগ্রাফটাতে কি নিয়ে কথা বলছেন। তো আমরা একদম প্রথমে যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা দিয়েছিলাম খেয়াল আছে, যেটা দিয়ে আমরা পুরো প্যাসেজে বা পুরো এসেতে কি নিয়ে কথা বলছি সেটার কথা বলেছিলাম। এইখানে টপিক সেন্টেন্সটা ওই ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টেরই একটা ছোট ভাইয়ের মতো, যেখানে এই টপিক সেন্টেন্সটা মূলত আপনি যেই প্যারাগ্রাফ লিখছেন সেই প্যারাগ্রাফের সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেয়। এই টপিক সেন্টেন্সটা লেখার পরে অনেকগুলো
সাপোর্টিং স্টেটমেন্ট আপনার লিখতে হবে, এগুলো নিয়েও আমরা বিস্তারিত একটু পরেই আলোচনা করব। আপনি মূলত বুঝিয়ে দিবেন যে আপনি পুরো প্যারাগ্রাফটাতে কি নিয়ে কথা বলছেন। তো আমরা একদম প্রথমে যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা দিয়েছিলাম খেয়াল আছে, যেটা দিয়ে আমরা পুরো প্যাসেজে বা পুরো এসেতে কি নিয়ে কথা বলছি সেটার কথা বলেছিলাম। এইখানে টপিক সেন্টেন্সটা ওই ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টেরই একটা ছোট ভাইয়ের মতো, যেখানে এই টপিক সেন্টেন্সটা মূলত আপনি যেই প্যারাগ্রাফ লিখছেন সেই প্যারাগ্রাফের সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেয়। এই টপিক সেন্টেন্সটা লেখার পরে অনেকগুলো সাপোর্টিং স্টেটমেন্ট আপনার লিখতে হবে, এগুলো নিয়েও আমরা বিস্তারিত একটু পরেই আলোচনা করব। থার্ড প্যারাগ্রাফটাও সেম, একটা বডি প্যারাগ্রাফ যেখানে কি টপিক সেন্টেন্স থাকবে, কিছু সাপোর্টিং ডিটেল থাকবে। আর ফোর্থ প্যারাগ্রাফ যেটা রয়েছে সেটা কনক্লুশন। এটা অপশনাল, অনেক ক্ষেত্রে দেয়া যায়, আবার অনেক ক্ষেত্রে আপনি স্কিপও করতে পারেন, কিন্তু একদম প্রপার একটা স্ট্রাকচার যদি আপনি মেনটেন করতে চান, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, 2 এবং কনক্লুশন লিখলে পুরো লেখাটা আসলে ঠিকমতো শেষ হবে, ঠিকমতো ক্লোজ হবে, এটা ভালো। সো কনক্লুশন লিখলে কিন্তু ভালোই হয়। এইখানে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে কিছু কিছু টাস্কে দুটো আলাদা বডি প্যারাগ্রাফ দরকার নাও পড়তে পারে, এটা আপনার একটু বুঝে নিতে হবে। ইন দ্যাট কেস টোটাল নাম্বার অফ প্যারাগ্রাফ শুধু 3টা হবে, যেখানে আপনি ইন্ট্রোডাক্টরি এবং ওভারভিউ প্যারাগ্রাফটা একদম প্রথমে লিখবেন, বডি প্যারাগ্রাফটা দ্বিতীয় লিখবেন, এন্ড তৃতীয়ত আপনি আপনার কনক্লুশনটা লিখবেন। কিন্তু এটা খুব আনকমন, মোর আর লেস দুটো বডি প্যারাগ্রাফ লেখার জায়গা থেকেই থাকে, অসুবিধা হয় না। এরপরে আমরা যদি আমাদের প্রথম প্যারাগ্রাফটা নিয়ে আরেকটু আলোচনা করতে যাই, একদম প্রথমে দেখবেন আমরা ইন্ট্রোডাকশনের কথা লিখেছি, তারপরে ওভারভিউ স্টেটমেন্টের কথা লিখেছি। ইন্ট্রোডাকশন স্টেটমেন্টটাতে সাধারণত কি করতে হয়, আপনি আপনার নিজের শব্দ ব্যবহার করে পুরো গ্রাফটাতে বা পুরো ডায়াগ্রামটাতে কি দেখতে পাচ্ছেন বা কি বুঝতে পারছেন সেটা দেখে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিবেন যে পুরো গ্রাফটাতে কি হচ্ছে বা কি দেখাচ্ছে। হয়তো বা এটা একটা গ্রাফ যেখানে বছরের সাথে মানুষজনের শপিং এক্সপেন্সেস কিভাবে বাড়ছে বা কমছে সেটা নিয়ে ধারণা দেওয়া হচ্ছে। তো এরকম একটা যে জেনারেল আইডিয়া আপনি গ্রাফটা দেখে বা ডায়াগ্রামটা দেখে পাচ্ছেন, সেই জেনারেল আইডিয়াটা একটা বা হাইয়েস্ট দুটো বাক্য ব্যবহার করে আপনি আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটা ফর্ম করবেন। কোয়েশ্চেনে যদি বলা হয়ে থাকে যে এটা একটা গ্রাফ, আপনি চাইলে আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট এটা কি ধরনের গ্রাফ এটাও বলতে পারেন। যদি এটা একটা বার গ্রাফ হয় বার গ্রাফ বলবেন, যদি এটা একটা লাইন গ্রাফ হয় তবে লাইন গ্রাফ বলবেন, পাই চার্ট হলে পাই চার্ট বলবেন। সো আপনার যেটা আপনি দেখে বুঝছেন যেটা কি টাইপের ডায়াগ্রাম বা কি টাইপের চার্ট, সেটা আপনি আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে কিন্তু ইনক্লুড করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্কিল আপনাদের জানতে হবে এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য, সেটা হচ্ছে প্যারাফ্রেজ করার স্কিল। কারণ আপনি যখন যে কোয়েশ্চেনটা দেখছেন, আপনাকে কোয়েশ্চেনে তো তারা বলে দিয়েছে যে এই গ্রাফটাতে আমরা এটা 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 দেখতে পাচ্ছি, ওই যে স্টেটমেন্টটা আপনাকে প্রশ্নে করা হয় ওই প্রশ্নটা আপনাকে প্যারাফ্রেজ করতেই হবে। এটা কিন্তু আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কোয়েশ্চেন কে প্যারাফ্রেজ করা, এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তো আপনি আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটাতে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। প্রশ্নটাতে আপনাকে যেই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, যে এই অনেক সময় দেখা যায় যে আমাদেরকে প্রশ্নের স্টেটমেন্ট দেওয়া থাকে যে এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি বছরের সাথে কিভাবে মানুষজনের শপিং এর এক্সপেন্সেস বাড়ে। সো এটা আপনাকে প্রশ্নে বলা হয়েছে, আপনি হুবহু এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করবেন, মানে অন্য শব্দ ব্যবহার করে আপনি একই স্টেটমেন্টটাকে আরেকবার বলবেন আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে। আমরা এটাও কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে করতে হয়, সেটা কিন্তু মাস্ট আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে এটা থাকতেই হবে। এরপরে আপনার ওভারভিউ স্টেটমেন্ট মিনিট আছে ভাই? জি ভাই। এই এই ভিডিওটা অন্য কোনো দিন আবার দেখবো, হ্যাঁ? আর 4 মিনিট আছে।
যা চলো চলো হ্যাঁ এসে হ্যালো ওসমান ভাই হ্যাঁ ভাই, এটা 3 মিনিট 4 মিনিট আছে হ্যাঁ এটা অন্য কোনো দিন আবার আবার চালু করবো আজকে কোথাচ্ছে তো বেশি বাফারিং এর ঠিক আছে সময় তাহলে, না, এটা চলুক ঠিক না আছে শেষ অফ হোক করে দেন তাহলে। অফ করে দিব না আর 3 মিনিট আছে এই জন্য অফ করে দেন, একেবারে শুরু থেকে দেখবো। আচ্ছা ঠিক আছে তাহলে ওকে, এটা আজকে একটু নেটের সমস্যা হতেছে আটকে গেছে তো একটু ঠিক ব্যাক আছে, দিয়ে একটু ব্যাক দিয়ে দেখি যে এই অনেক সময় দেখা যায় যে আমাদেরকে প্রশ্নের স্টেটমেন্ট দেওয়া থাকে যে এই গ্রাফটাতে আমরা দেখতে এই পাচ্ছি যাচ্ছে। বছরের সাথে কিভাবে হ্যাঁ মানুষজনের শপিং এর এক্সপেন্সেস আচ্ছা, আপনাকে প্রশ্নে বলা হয়েছে আপনি হুবহু এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করবেন মানে অন্য শব্দ ব্যবহার করে আপনি একই স্টেটমেন্টটাকে আরেকবার বলবেন আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে। আমরা এটাও কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে করতে হয়, সেটা কিন্তু মাস্ট আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে এটা থাকতেই হবে। এরপরে আপনার ওভারভিউ স্টেটমেন্ট রয়েছে। ওভারভিউ স্টেটমেন্টে আপনি মোটামুটি পুরো গ্রাফটা দেখে জায়গাগুলোর জায়গা কি আছে অন্যান্য আটকে গেছে ভালো জায়গাগুলোর জায়গা আপনার নাকি গেছেন গা জনি ভাই আছেন নাকি গেছেন গা আছে আছে, জায়গাগুলোর জায়গা আটকে গেছে স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করবেন মানে অন্য শব্দ ব্যবহার করে আপনি একই স্টেটমেন্টটাকে আরেকবার বলবেন আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে। আমরা এটাও কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে করতে হয়, সেটা কিন্তু মাস্ট আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে এটা থাকতেই হবে। এরপরে আপনার ওভারভিউ স্টেটমেন্ট রয়েছে। ওভারভিউ স্টেটমেন্টে আপনি মোটামুটি পুরো গ্রাফটা দেখে প্যারাফ্রেজ করা, এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তো আপনি আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটাতে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। প্রশ্নটাতে আপনাকে যেই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, যে এই অনেক সময় দেখা যায় যে আমাদেরকে প্রশ্নের স্টেটমেন্ট দেওয়া থাকে যে এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি বছরের সাথে কিভাবে মানুষজনের শপিং এর এক্সপেন্সেস বাড়ে। সো এটা আপনাকে প্রশ্নে বলা হয়েছে, আপনি হুবহু এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করবেন মানে অন্য শব্দ ব্যবহার করে আপনি একই স্টেটমেন্টটাকে আরেকবার বলবেন আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে। আমরা এটাও কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে করতে হয়, সেটা কিন্তু মাস্ট আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে এটা থাকতেই হবে। এরপরে আপনার ওভারভিউ স্টেটমেন্ট রয়েছে। ওভারভিউ স্টেটমেন্টে আপনি মোটামুটি পুরো গ্রাফটা দেখে বা পুরো ছবিটা বা পুরো ইমেজটা দেখে আপনি মেইন যে আইডিয়াগুলো দেখতে পাচ্ছেন বা একদম জেনারেল যে আইডিয়াটা আপনি গেইন করতে পারছেন সেই ডায়াগ্রামটা দেখে সেই জেনারেল আইডিয়াটা নিয়ে কথা বলবেন। তো ওভারভিউ স্টেটমেন্টে কি থাকবে যে ওভারঅল আপনি পুরো প্যাসেজটাতে বা রয়েছে। ওভারভিউ স্টেটমেন্টে আপনি মোটামুটি পুরো গ্রাফটা দেখে বা পুরো ছবিটা বা পুরো ইমেজটা দেখে আপনি মেইন যে আইডিয়াগুলো দেখতে পাচ্ছেন বা একদম জেনারেল যে আইডিয়াটা আপনি গেইন করতে পারছেন সেই ডায়াগ্রামটা দেখে সেই জেনারেল আইডিয়াটা নিয়ে